যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করে। ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দিবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না, আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আজকে পেশ করেছেন, সেটা নিয়ে আমরা আমাদের যে বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত, এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে, তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন, আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে, আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে
এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2500 টাকা দিয়ে, তাদের 9000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9000 টাকায় মাত্র 1000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো 1000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন। আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে 39 কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে সবটাই মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন। এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়। উনি চা বাগান নিয়ে বলেছেন, আমরা চা বাগানে পাট্টা সমর্থন করি না। চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের। আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি। আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে 1,20,000 টাকা ঢোকানোর কথা বলা হয়েছে, এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে। তার কারণ 18/12/2023 আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বোর্ডে মিটিংয়ে 250 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং আসন জেতার জন্য 1,20,000 টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে বাস্তবতা কিছু নেই। এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে
উপকৃত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম ৫,০০০ টাকার বদলে ১০,০০০ টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধি আরো ৬,০০০ রাজ্য দিয়ে ১২,০০০ টাকা করবেন। তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিশন রাখেনি। সাথে সাথে গ্রুপ ডি, গ্রুপ সি, সিভিক, ভিলেজ পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা, আইসিডিএস এর শিক্ষিকা, হেল্পার, আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার, কলেজের পার্ট টাইমার, স্কুলের পার্ট টাইমার, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের জন্য ১ টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। পরিশেষে আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে ৫ লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। ১৭ টেটের নিয়োগ হয়নি, ২২ টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, ২৩ টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রী দপ্তর তার সমস্যার সমাধান হয়নি। ৬ লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, ভার্টিক্যাল বা ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ তার কোনো উল্লেখ এই বাজেটে নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই। ৭৫ লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে ৯০০ টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় ৩০০ টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে। সেই ৩০০ টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানের ৪৫০ না হলেও ৩০০ টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স ৪০% থাকবে। ৪% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে ৪% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোনো উন্নয়নের বরাদ্দ ১ টাকাও এই সরকার করে। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোনো বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সময় এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়,
গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে গেল। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি, কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড় সুন্দরবন জঙ্গলমহলের উপেক্ষার বাজেট, এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেইনস্টে কার্ড মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি, আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব। যদি স্পিকার ভোটাভুটি পর্যন্ত যান, তাই আমার পার্টটা কমপ্লিট করলাম। ডক্টর অশোক লাহিড়ী, তিনি ভারত সরকারের একটা সময় ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন এবং তার সম্পর্কে আমার কিছু করে বলার নেই। তিনি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে তার অভিজ্ঞতা প্রাজ্ঞতা দিয়ে বলার চেষ্টা জানুয়ারিতে 4% বাড়বে, সেপ্টেম্বরে বাড়বে 4। আমি সেপ্টেম্বর অব্দি যাচ্ছি না। এই 4% যদি ধরে নিই তাহলে 36-এর সঙ্গে 4 হয়ে 40 ডিফারেন্স। সঙ্গীত আর বাংলার যে স্টেট সঙ্গীত একসঙ্গে বাজলো, এটা অত্যন্ত আপত্তিকর একটা। না, আমরা মানবো না। তো মাননীয় অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাইতাম। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গান। আপনারা যারা গ্যালারিতে ছিলেন, বাংলার জাতীয় সঙ্গীত হয় কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। ভারতবর্ষকে টুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত। আমরা ওই জন্য যে দেশের জাতীয় সঙ্গীত গেছি, ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দেবেন ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না। আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই। আমরা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা, এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করব না। জিরো টলারেন্স। देखिए, बजट का बारे में तो हम लोग बता दिया हम लोग का स्टैंड।
सामने बोलते हैं ছেড়ে দেন একটু ছেড়ে দেন অশোক অন করে দাও অশোক অন করে অশোক স্যার 1 মিনিট স্যার इसे অশোক সরে যাও and election oriented speech. ये बजट बंगाल का जो इकोनॉमी का हालत है, 6 लाख करोड़ डेट है, 2 करोड़ बेरोजगार नौजवान सड़क में घूम रहा है, बंगाल का 50 लाख नौजवान बाहरी प्रदेश में माइग्रेंट लेबर का काम कर रहा है। पिछले 13 इयर्स में एक भी हेवी इंडस्ट्री, छोटा इंडस्ट्री नहीं आया है। इवन फूड प्रोसेसिंग इंडस्ट्री भी नहीं है। इंडस्ट्री का कोई प्लानिंग नहीं है। बजट में लोग क्या उम्मीद करता है? एक बड़ा हॉस्पिटल बने, नो नॉट ए सिंगल वर्ड। सीपोर्ट, डोमेस्टिक सीपोर्ट, नॉट ए सिंगल सीपोर्ट। डोमेस्टिक एयरपोर्ट क्या हुआ? कोच बिहार का ऑपरेशन कब से चालू होगा? बालूरघाट मालदा एयरपोर्ट का क्या समाचार है? कलकत्ता का दूसरा एयरपोर्ट का जमीन के लिए क्या है? नो पोर्ट, नो सी पोर्ट, नो एयरपोर्ट, नो रेलवे फ्रेट कॉरिडोर, नो इंडस्ट्री, नो एम्प्लॉयमेंट, नो 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 नो। फार्मर्स के लिए जीरो, ओनली सी एनहेंस 500 रुपीज लक्ष्मी भंडार टू 1000। यहाँ भी SC/ST का साथ जिस तरीके से दुर्व्यवहार किया आज बजट में, इसमें निंदा करने का कोई भाषा नहीं है। जब से प्रोजेक्ट चालू हुआ, जनरल कैटेगरी को 500 और जो रिजर्व कैटेगरी है उसका डबल मिल रहा था। आज क्या हो गया? ओनली 200 एनहेंसमेंट for SC/ST. Why? They are not voting in favor of Tolabul Congress. For that reason, they are voting in favor of Narendra Modi. सबसे शर्मनाक चीज यही है, बजट भाषण के दौरान उसका बीच में चीफ मिनिस्टर बीजेपी बेंच की ओर इशारा करके बताया, आप लोग प्रोटेस्ट करेंगी तो मैं पार्लियामेंट बंद कर दूंगी। ये क्या भाषा है? पार्लियामेंट के उनका 20 MP है, इसका इतना ताकत है, पार्लियामेंट बंद कर देगा। हम लोग क्या ऑब्जेक्शन किया? पूरा बजट 1.5 घंटा तक सब लोग ने सुना। जब सेंट्रल गवर्नमेंट का खिलाफ झूठा आरोप लगा रहा था, और ये इस बार गवर्नर का स्पीच नहीं हुआ। गवर्नर का स्पीच के ऊपर जब डिस्कशन होता है, उसमें पॉलिटिकल बात आता है, उसमें पॉलिटिकल जो डिस्कशन वो भी आता है। लेकिन बजट वो तो फाइनेंशियल स्टेटमेंट होता है। वो बजट में तो फिनेंस, इकोनॉमी, एम्प्लॉयमेंट और पॉवर्टी इरेडिकेशन, फार्मर्स, अनएम्प्लॉयड यूथ, ये सब के लिए पैकेज होता है जो हमारी कॉन्स्टिट्यूशन ने दिया है। रोटी, कपड़ा और मकान, बिजली, पानी और सड़क, ये सब बात तो बजट में होना चाहिए। ये पूरा बजट सेंट्रल गवर्नमेंट 11 लाख आवास नहीं दिया, बताया है बजट में। लेकिन मोदी जी ने 40 लाख घर दिया, 30,000 करोड़ 2014 से 2023 तक। और रुपया कहाँ गया? मोदी जी ने यूपीए ने 14,000 रुपया दिया मनरेगा के, मोदी जी ने 54,000 मनरेगा पे रुपया दिया, 1 करोड़ से ज्यादा फेक जॉब कार्ड। ये सब बात जब झूठा बात वो लोग लगा रहा था, स्वाभाविक रूप में हम लोग प्रोटेस्ट किया। और उसका खिलाफ एक चीफ मिनिस्टर उसका कॉन्स्टिट्यूशन वोट लेते हुए उन्होंने पूरा सांबादिक आप लोग थे उधर, हम लोग सबके प्रेजेंस में क्या बताया? मैं पार्लियामेंट बंद कर दूंगा। कोई बीजेपी एक्सेप्ट हर चैलेंज करके दिखाइए। और भी 2 दिन पार्लियामेंट है, 9 तारीख है, 10 तारीख है। आपका ताकत है तो पार्लियामेंट बंद करके दिखाइए।
वहां भाजपा का कितना जोर है, वहां दिल्ली में जो एमपी है वो मुंह तोड़ जवाब देने के लिए तैयार है। और वहां जो स्पीकर है ओम बिरला, वो आपका चैलेंज में डरने वाला आदमी नहीं है। आप करके दिखाइए। आई चैलेंज ममता बनर्जी, जो बात आप अंदर में रखा ऑन द फ्लोर ऑफ दिस ऑगस्ट हाउस, आपका एमपी लोग को मैसेज कीजिए, कल और परसों पार्लियामेंट है, आप बंद करके दिखाइए कैसे मुंह तोड़ जवाब आपको देना चाहिए। हम लोग कन्याश्री को लेकर जिस तरह से उन्होंने जो इंक्रीज किया है, आपने सिविल पुलिस को लेकर कहा, इस पे क्या कहना चाहिए? क्या कहना चाहिए भाई? 12 साल में नौकरी दिया था विलेज पुलिस को, 12 बच्चों पर 1000 रुपया बढ़ा दिया। भाव कितना है? भाव कितना है? 9000 रुपया कोई तनख्वाह होता है, उसको 10,000 बनाए, ये तो ठीक नहीं है। अब देखिए, देख लीजिए इसमें विश्वकर्मा योजना प्रधानमंत्री जी का, उसका नाम बदल दिया। आर्टिजन को ममता दी, ममता बनर्जी देगी 15,000 रुपया, 2 लाख का लोन, कितना मिलता और बताया क्या नहीं दिया। यूपीए का रिजीम में 4 से 2014 तक इसको टैक्स रेगुलेशन में कितना मिला? 2 लाख। एनडीए कितना दिया? 6 लाख करोड़। इसमें आवास योजना में एनडीए ने कितना दिया? एनडीए दिया 4,600, यूपीए दिया 4,666 करोड़। मोदी जी 9 साल में दिया 30,000। मनरेगा में यूपीए कितना दिया? यूपीए 1, यूपीए 2 40,000 करोड़। मोदी जी 8 साल में कितना दिया? मोदी जी दिया 54,000 करोड़। अब घटना देख लीजिए, प्रधानमंत्री ग्राम सड़क योजना से लेकर पीएम किसान सम्मान निधि से लेकर सब ये झूठा स्वास्थ्य साथी का कार्ड, ये कहां नहीं चलता। आयुष्मान भारत नहीं चलाने देता है, आयुष्मान भारत के खिलाफ बोल रहा है असेंबली में। आयुष्मान भारत का आयुष्मान भारत मोदी जी बनाया, ममता जी का स्वास्थ्य साथी को डैमिक है, उसको देख के बनाया, ये लोग बता रहा है। मोदी जी फॉलो पश्चिम बंगाल का बजट, इतना घमंड, इतना आपके अहंकार से डूबा हुआ है। ये भ्रष्टाचारी सरकार तुष्टीकरण और परिवारवाद के खिलाफ, परिवारवाद के अलावा इसका कोई एजेंडा नहीं है। चुनाव से पहले ये बजट किस तरह से पेश किया गया, क्या कहते हैं? चुनाव से पहले इसका कोई असर पड़ने वाला नहीं, ये इम्प्लीमेंट नहीं होगा। इम्प्लीमेंट करने का कोई साधन नहीं। बंगाल का जनता नौकरी मांगता है, बंगाल का औरत दिया लटारी और मौत का शराब का दुकान से परेशान है। बंगाल का औरत, ये लोग जो हिंदू के खिलाफ ममता जी ने जो काम कर रहा है उसके खिलाफ है। बंगाल के जनता वेटिंग और बीजेपी आएगा तो आसाम 2,500 दे रहा है, मध्य प्रदेश 1,500 तो 3,000 कर दिया लैंडली। हम लोग 2,000 से शुरू करें। पेट्रोल में सेल्स स्टेट सेल्स का कोई सब्सिडी नहीं मिला, डीजल में नहीं मिला, गैस का जो 300 रुपया मिलता है 75 तक आया। एक कनेक्शन बंगाल का दीदी लोग ने, बहन लोग ने नहीं मिला। बंगाल का जनता नौकरी मांगता है, भ्रष्टाचार मुक्त, परिवारवाद मुक्त, तुष्टीकरण समाप्त, इस तरीके से डबल इंजन का सरकार मांगता है। चुनाव से पहले क्या चुनावी बजट? अरे भाई वो तो कोशिश करेगी, लेकिन अवसर होने वाला नहीं है। अगली बार मोदी जी 400 पार, मैं बजट खत्म हुआ और उसको बता दिया कुछ फायदा होने वाला नहीं है। 400 सीट लेकर इंडिया आएगी, 400 सीट, 3rd टाइम पीएम बनेगी नरेंद्र मोदी और 3rd इकोनॉमिकली स्ट्रॉन्ग कंट्री बनेगी देश। दादा बंगाल में कितना हो सकता है? बंगाल में वो आंकड़ा नहीं मैं बताऊंगा, मैं सब मोदी जी के नाम पर
कमल खिलेगा। ममता जी का अपनी बूथ इंस्टीट्यूशन में जब पार्लियामेंट चुनाव होता है बीजेपी लीड करता है। 2014 2019 चंद्र बोस लीड। अपने बूथ में मोदी जी का चुनाव में ममता जी जहां वोट डाल रहा है उसके अपने बूथ में कमल खिलता है। पिछले 2 बार भी खिला, इस बार भी खिला। 30 লক্ষ বাড়ির তালিকা প্রকাশ করুন বাজেট সেশনে। কে কে বাড়ি পেয়েছে? 30,000 কোটি টাকা কোথায় গেল? চুরি করতে দেওয়া হবে না। কেন্দ্র সব টাকা দিচ্ছে, দেবে, চুরি করতে দেওয়া হবে না। এটা আমি একটা কথা বলি, যে বলছেন উনি দিয়ে দেবেন, মাঝে মধ্যে একটু শোন, একটু বসে বসে দাদা, বসে দাদা, বসে দাদা, আসছে না ফ্রেমে, দাদা আসছে না, ফ্রেমে আসছে না, বসে একটু বসে। সন্দেশখালীতে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী একটা সময় হস্তক্ষেপ করেছেন, মানে অনেকবারই করেছেন, এবং জাতীয় সঙ্গীত বদলে দিয়েছেন। তার উত্তর কি হয়েছে আপনারা দেখেছেন। ইয়ার সাউন্ড অপোজিশন এবং পুরো প্যাট্রিয়টিজমে বিশ্বাস করি আমাদের দেশকে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। তা মুখ্যমন্ত্রী একটা সময় আবার ইন্টারফেয়ার করে বলেছিলেন যে আপনারা শুনছেন না, করতে দিচ্ছেন না। আমরা বলেছিলাম আপনার পলিটিক্যাল স্টেটমেন্টটা গভর্নর স্পিচে, আপনি গভর্নরকে এবারে স্পিচ দিতে দেন। বাজেটে পলিটিক্যাল স্পিচ হয় না। কেন্দ্র দেয়নি, কেন্দ্র দেওয়া উচিত, কেন্দ্রের কাছে দাবি করছে, সব বলুন। সরাসরি ছত্রে ছত্রে ভারত সরকারকে যেভাবে আক্রমণ করছেন তাহলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনি আলাদা দেশ করতে চান। এইটা বলতে গিয়ে অত্যন্ত অফেন্সিভ এবং আপত্তিকর কথা বলেছেন। আমি কিন্তু চাইলে পার্লামেন্ট চালাতে দেব না। আমি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ হাউসে অ্যাকসেপ্ট করেছি। আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছি, আপনার 18 কোটিটা কর্মচারী আছে, আপনার ক্ষমতা থাকে, একদিন এক্সটেন্ড হয়েছে শুনেছি, 9-10 পার্লামেন্টটাকে অচল করে দেখান, তাহলে বুঝবো আপনি বিরাট মাপের একজন নেত্রী। আপনি যা বলেন চ্যালেঞ্জের শুনে সেটা করে দেখেন। আমি আপনার চ্যালেঞ্জ অন বিহাফ অফ বিজেপি অ্যাকসেপ্ট করব। সন্দেশখালীতে আজকে গোটা দিন ধরে যা ঘটলো, যা ঘটছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধরে বলেছি গ্রামবাসী সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী পথ দেখাবে, সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুলদানা, বাতাসা, গুড়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে, নদীতে চুবাচ্ছে চোরেদেরকে। আমি আশা করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, বাসন্তী, দেগঙ্গা, ভাঙর, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে, পঞ্চায়েতে ভোট করতে দেননি, এখনো মানুষকে কথা বলতে দেন না, চুরি 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 সব প্রকাশ পাবে। আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার পরিবারের লোক, কৃষি বীমা, তার যে ব্রোকার, সেই ব্রোকারে যে কমিশন নিচ্ছেন, আমি আপনাদের সামনে আজকে দিচ্ছি। আমাদের যে কৃষি বীমা করেছেন এরা, বাংলা ফসল বীমা যোজনা, তাদের যে এজেন্সি যাদেরকে সঙ্গে রাজ্য সরকার এগ্রিমেন্ট করেছে, তার ব্রোকারদের জন্য ওরা একটা পার্সেন্টেজ টাকা দেয়। সেই টাকা সরাসরি কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ব্রোকার হিসাবে নিযুক্ত হয়েছেন। আমি তথ্য সহ আপনাদের কাছে আনবো।
ঠিক চল চল